কিন্তু ঈশিতা একবার গাড়িটার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে ফেললো, তারপর আবার স্বাভাবিক হয়ে গেল। আচ্ছা, আজ তাহলে যাই, আবার দেখা হবে। ঈশিতা হেসে বলল, ঢাকা শহর যদি চাই তাহলে অবশ্যই হবে। সে চলে গেল। আরিয়ান দাঁড়িয়ে রইল। দূরে ভিড়ের মধ্যে ঈশিতা হারিয়ে গেল, আর রাস্তার ওপাশে সেই কালো গাড়িটি আবার কয়েক সেকেন্ডের জন্য দেখা দিল। তবে এবারও কোনো ব্যাখ্যা দেওয়া হলো না। একটি নতুন শহরে টিকে থাকার জন্য শুধু টাকা বা চাকরি যথেষ্ট নয়, একজন ভালো মানুষেরও প্রয়োজন হয়। কখনো একজন বন্ধু, আবার কখনো একজন পথ দেখানোর মানুষ। ইন্টারভিউ শেষ করে আরিয়ান অফিসের সামনে দাঁড়িয়েছিল। মাথায় একটাই প্রশ্ন, চাকরিটা কি হবে? ঠিক তখনই নিলয়ের ফোন। কোথায় আছিস? ইন্টারভিউ শেষ হলো? দারুণ, তাহলে চলে আয়। আজ রাতে মেসে রান্না হবে না, তোকে নিয়ে বাইরে খেতে যাব। আরিয়ান হেসে বলল, ঠিক আছে, আসছি। সন্ধ্যা নামতে শুরু করেছে। ঢাকার ব্যস্ত রাস্তায় গাড়ির আলো একে একে জ্বলে উঠছে। মেসে ফিরে কাপড় বদলে আরিয়ান ও নিলয় কাছের একটি ছোট রেস্টুরেন্টে গেল। রেস্টুরেন্টের নাম কদম ক্যাফে। ছোট্ট, পরিষ্কার, শান্ত একটি জায়গা। নিলয় বলল, ঢাকায় অনেক দামি রেস্টুরেন্ট আছে, কিন্তু আমি এই জায়গাটাই বেশি পছন্দ করি। কেন? এখানে খাবারের চেয়ে মানুষ ভালো। দুজনেই হেসে ফেললো। ওরা খিচুড়ি আর চিকেন ভুনা অর্ডার দিল। খাবার আসতে একটু সময় লাগবে। এই ফাঁকে নিলয় জিজ্ঞেস করলো, তোর পরিবারে কে কে আছে? আরিয়ান ধীরে ধীরে নিজের গ্রামের কথা বলতে শুরু করলো। মা, বাবা, সাগর, শৈশব, পুকুর, ধানক্ষেত, সবকিছু। নিলয় মন দিয়ে শুনছিল। তারপর বলল, জানিস, আমারও একটা গ্রাম ছিল। ছিল মানে? অনেক বছর আগে বাবা মা দুজনেই হারিয়েছি। তারপর মামার বাড়ি, হোস্টেল, এখন এই মেস। আরিয়ান চুপ হয়ে গেল। সে বুঝতে পারলো হাসি খুশি এই ছেলেটার জীবনেও অনেক কষ্ট লুকিয়ে আছে। খাওয়া শেষে দুজনে হেঁটে মেসের দিকে ফিরছিল। রাস্তার পাশে একটা ছোট্ট বইয়ের দোকান। আরিয়ান থেমে গেল। বই দেখতে তার খুব ভালো লাগে। নিলয় হেসে বলল, বুঝলাম, তুই বই পোকা। আরিয়ান একটা পুরনো গল্পের বই হাতে নিল। ঠিক তখন দোকানের অন্য পাশে একটি পরিচিত কণ্ঠ শোনা গেল, আঙ্কেল, এই বইটার নতুন সংস্করণ এসেছে। আরিয়ান তাকিয়ে দেখল ঈশিতা। সে দোকানদারের সঙ্গে গল্প করছে। আরিয়ান এগিয়ে গিয়ে বলল, আরে, আবার দেখা। ঈশিতা অবাক হয়ে হেসে উঠল। আজ মনে হচ্ছে ভাগ্য আমাদের বারবার দেখা করাচ্ছে। নিলয় মুচকি হেসে বলল, তাহলে আমি বিরক্ত করছি না তো? ঈশিতা হেসে উত্তর দিল, একদমই না। কয়েক মিনিট বই নিয়ে কথা হলো। জানা গেল ঈশিতা ছোটবেলা থেকেই রহস্য উপন্যাস পড়তে ভালোবাসে। আরিয়ান বলল, আমিও ছোটবেলায় অনেক বই পড়তাম। ঈশিতা হেসে বলল, তাহলে একদিন বই নিয়ে বসা যাবে। অবশ্যই। বিদায় নেওয়ার আগে ঈশিতা বলল, আগামী শনিবার আমি আর আমার কয়েকজন বন্ধু পুরনো বইয়ের মেলায় যাচ্ছি। ইচ্ছা হলে আপনিও আসতে পারেন। আরিয়ান একটু অবাক হলেও হাসলো। চেষ্টা করব। চেষ্টা না, আসবেন। এই বলে ঈশিতা হালকা হেসে চলে গেল। নিলয় আরিয়ানের দিকে তাকিয়ে দুষ্টুমি করে বলল, দেখছি ঢাকায় এসেই পরিচিতি বাড়ছে। আরিয়ান হেসে মাথা নাড়ালো। এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত চাস না। রাতের বাতাসে শহরটা একটু শান্ত হয়ে এসেছে। আরিয়ান আকাশের দিকে তাকালো। অনেকদিন পর তার মনে হলো হয়তো এই অচেনা শহরটা সত্যি একদিন আপন হয়ে উঠবে। শনিবার সকাল। আজ আরিয়ানের কোনো ইন্টারভিউ নেই। অনেকদিন পর সকালে তাড়াহুড়ো করে বের হতে হচ্ছে না। জানালার পর্দা সরাতেই কদম গাছের পাতায় রোদের আলো ঝিলমিল করছে। নিলয় বিছানায় শুয়ে বলল, আজ কিন্তু তোর একটা প্রোগ্রাম আছে। আরিয়ান অবাক হয়ে তাকালো। কি প্রোগ্রাম? কাল যে মেয়েটা বইমেলায় আসতে বলেছিল, সেটা ভুলে গেছিস? আরিয়ান হেসে ফেলল, ওটা তো শুধু ভদ্রতা করে বলেছে। নিলয় উঠে বসে বলল, সব আমন্ত্রণ ভদ্রতা হয় না। তুই গেলে ক্ষতি কি? আরিয়ান কয়েক সেকেন্ড ভেবে বলল, ঠিক আছে, যাই। দুপুরের দিকে সেই শহরের পুরনো বইয়ের মেলায় পৌঁছালো। ছোট ছোট স্টল, পুরনো উপন্যাস, ইতিহাস, কবিতার বই, ম্যাগাজিন, সব সাজানো। পুরনো কাগজের গন্ধে পুরো জায়গাটা আলাদা একটা আবহাওয়া। আরিয়ান ধীরে ধীরে বই দেখতে লাগলো। হঠাৎ পিছন থেকে পরিচিত কণ্ঠ, আপনি এসেছেন। সে ঘুরে দেখলো ঈশিতা। আজ তার সঙ্গে আরো দুইজন। পরিচয় করিয়ে দিই, ঈশিতা বলল, এটা মেহরিন, আমার স্কুল জীবনের সবচেয়ে ভালো বন্ধু। মেহরিন হাসি মুখে হাত বাড়িয়ে দিল। হাই। ঈশিতার মুখে আপনার কথা শুনেছি। আরিয়ান একটু অবাক হলো। আমার কথা? ঈশিতা হেসে বলল, বলেছিলাম এক ভদ্র ছেলে দুইবার আমার হারানো জিনিস তুলে দিয়েছে। সবাই হেসে উঠল। আরেকজন ছেলে এগিয়ে এসে বলল, আমি রায়হান, আমরা সবাই একই বিশ্ববিদ্যালয়ে পড়ি।
চারজন একসঙ্গে মেলা ঘুরতে লাগলো। কেউ নতুন বই কিনছে, কেউ পুরনো সংস্করণ খুঁজছে। মেহরিন রহস্য উপন্যাসের স্টলে দাঁড়িয়ে বলল, আমি এমন গল্প পছন্দ করি যেখানে শেষ পর্যন্ত কাউকে বিশ্বাস করা যায় না। রায়হান মজা করে বলল, বাস্তব জীবনেও নাকি তাই? মেহরিন হেসে উত্তর দিল, বাস্তব জীবন বইয়ের চেয়ে বেশি অদ্ভুত। কথাটা শুনে সবাই হেসে দিল। আরিয়ান খেয়াল করলো মেহরিন খুব পর্যবেক্ষণশীল। সে কম কথা বলে, কিন্তু চারপাশ খুব মন দিয়ে দেখে। তবে সে গল্পের কেন্দ্র নয়। ঈশিতাই সবার সঙ্গে সহজে মিশে যাচ্ছে, হাসছে, কথা বলছে। মেলা ঘুরে সবাই পাশের একটি চায়ের দোকানে বসলো। চা আর সিঙ্গারা এলো। কথা হলো পড়াশোনা, সিনেমা, বই আর গ্রামের জীবন নিয়ে। ঈশিতা মন দিয়ে আরিয়ানের গ্রামের গল্প শুনছিল। সে বলল, একদিন তোমাদের গ্রামটা দেখতে চাই। আরিয়ান মুচকি হেসে বলল, কালে এলে সবচেয়ে ভালো লাগবে। তাহলে কোথায় রইল? বিকেল গড়িয়ে এলো। বিদায় নেওয়ার সময় সবাই নিজেদের নম্বর বিনিময় করলো। আজ ছিল একটি সাধারণ দিন, কোনো বড় ঘটনা ঘটেনি, কিন্তু এই সাধারণ দিনটাই ধীরে ধীরে চারজন মানুষের জীবনের সম্পর্ককে বদলে দিতে শুরু করলো। সব সম্পর্কেরও একটা শুরু থাকে। কখনো সেটা হয় একটি হাসি দিয়ে, কখনো একটি বই দিয়ে, আবার কখনো একটি অপ্রত্যাশিত ফোন কল দিয়ে। রাত 9:30। মেসের ছাদে দাঁড়িয়ে আরিয়ান আকাশের দিকে তাকিয়েছিল। ঢাকার আকাশে তারার সংখ্যা খুব কম। গ্রামের মতো বিশাল আকাশ এখানে দেখা যায় না। তবু এই কয়েকটা তারা তাকে নিজের গ্রামের কথা মনে করিয়ে দেয়। ফোনটা হঠাৎ কেঁপে উঠল। অচেনা নাম্বার। কয়েক সেকেন্ড ভেবে সে রিসিভ করলো। হ্যালো। ওপাশ থেকে পরিচিত কণ্ঠ, আমি ঈশিতা। আরিয়ান একটু অবাক হয়ে হেসে ফেলল। নম্বরটা এত তাড়াতাড়ি ব্যবহার করবেন ভাবিনি। ঈশিতা হেসে বলল, একটা দরকার ছিল বলেই ফোন করেছি। কি দরকার? আজ আপনি যে বইটা কিনলেন মনে আছে? হ্যাঁ, ওই বইটার লেখকের আরেকটা বই আমার কাছে আছে। যদি পড়তে চান দিতে পারি। অবশ্যই পড়তে চাই। তাহলে কাল বিকালে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে আসবেন। ঠিক আছে। আর একটা কথা। জি? আপনি আপনি বলছেন কেন? আমরা তো এখন বন্ধু। আরিয়ান একটু লজ্জা পেয়ে বলল, ঠিক আছে, চেষ্টা করব। চেষ্টা না, কাল থেকে তুমি। দুজনেই হেসে উঠল। ফোনটা কেটে গেল। ছাদের এক কোণে দাঁড়িয়ে নীলা সব শুনে ফেলেছিল। সে হেসে বলল, শুরু হয়ে গেছে দেখছি। আরিয়ান অবাক। কি শুরু? বন্ধুত্ব? শুধু বন্ধুত্ব? নীলয় কাঁধ ঝাঁকালো। সব বড় গল্পই কিন্তু শুধু বন্ধুত্বতেই শুরু হয়। আরিয়ান উত্তর দিল না, শুধু আকাশের দিকে তাকিয়ে রইল। তার নিজেরও বুঝতে পারছিল না কেন সীতার সঙ্গে কথা বললে তার মনটা এত তাড়াতাড়ি হালকা লাগে। পরের দিন বিকালে সে সময় মতো বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে পৌঁছালো। বিশাল ক্যাম্পাস, সবুজ গাছপালা, শিক্ষার্থীদের ব্যস্ত চলাফেরা। কিছুক্ষণ পর ঈশিতা এসে পৌঁছালো। তার হাতে দুটি বই। এই নাও। আরিয়ান বইগুলো নিয়ে বলল, ধন্যবাদ। একটা শর্ত আছে। কি শর্ত? পড়া শেষ হলে বই নিয়ে আলোচনা করতে হবে। আরিয়ান হেসে বলল, ঠিক আছে। দুজন ক্যাম্পাসের ভিতর দিয়ে ধীরে ধীরে হাঁটতে লাগলো। ঈশিতা নিজের বিশ্ববিদ্যালয়ের নানা গল্প বলতে লাগলো। কোন শিক্ষক সবচেয়ে কঠোর, কোন ক্যান্টিনের চা সবচেয়ে ভালো, কোথায় বসলে বিকেলের বাতাস সবচেয়ে সুন্দর লাগে। আরিয়ান মন দিয়ে শুনছিল। সে বুঝতে পারলো